শুভ দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল যে কথা কেউ বলেনি আজকের অনুষ্ঠানে। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আমরা কথা বলবো ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে, এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত হয়েছেন অত্যন্ত সজ্জন ব্যক্তি, শুদ্ধাচার পুরস্কার ও জনপ্রশাসন পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব, ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমরা তার কাছে জানার চেষ্টা করব এই যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় আমাদের যে জনভোগান্তি ছিল, এই যে ভূমির খাজনা জরিপ, নানা ক্ষেত্রে যে জনগণের যে হয়রানি হতো, সে হয়রানি লাঘবে এই যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কীভাবে কার্যকর ভূমিকা পালন করছে সেই বিষয়ে আমরা কথা বলব। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ সরকার তার এই যে বিগত 3 টার্মের যে শাসন ব্যবস্থা চালিয়েছে, সেই ব্যবস্থার একটা অন্যতম পদক্ষেপ হচ্ছে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা। আমরা এই ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে কথা বলবার আগেই আমাদের তৈরিকৃত একটা প্রতিবেদন আমরা দেখে নিই। কৃষিভিত্তিক বাংলাদেশে সমানতালে এগিয়ে যাচ্ছে শিল্প উন্নয়ন। বাড়ছে ভূমির চাহিদা। ভূমির যে কোনো প্রকার হস্তান্তর, ক্রয় বিক্রয় ভূমি অফিসে রেকর্ড হয়। সনাতন পদ্ধতিতে এই রেকর্ড সংরক্ষণ তেমন নিরাপদ নয়। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, অগ্নিকাণ্ড কিংবা অসাবধানতায় তা নষ্ট হতে পারে। তাই সময়ের দাবি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় গত 13 সেপ্টেম্বর 2011 সালে একনেকের বৈঠকে পাশ হয় ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম। এ প্রকল্পটি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হয়। মিউটেশনের জন্য বারবার অফিসে ধর্ণা দেয়া এটি যেন একটা পরিচিত চিত্র। এই ভোগান্তির যেন শেষ নেই। ভূমি রেকর্ড আধুনিকায়ন সহ মিউটেশনে ডিজিটাল পদ্ধতি প্রবর্তন করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। ইতিমধ্যে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে গোপালগঞ্জ, জামালপুর, শেরপুর, দিনাজপুর, গাজীপুর, পাবনা ও রাজশাহীতে। দক্ষ ভূমি ব্যবস্থাপনার উদ্দেশ্যে ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি সফটওয়্যার পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। এই সিস্টেমের মাধ্যমে প্রার্থীরা অনলাইনে স্বল্প সময়ে হয়রানি ছাড়া মিউটেশন সম্পাদনা ও অন্যান্য প্রাসঙ্গিক সেবা লাভে সক্ষম। জনগণকে ভূমির তথ্যাদি ও সেবার লক্ষ্যে নির্বাচিত 20টি উপজেলা ভূমি তথ্য ও সেবা কেন্দ্র LISC স্থাপন করা হয়েছে। এসব সেবা কেন্দ্রের প্রকল্পে নিয়োজিত কাস্টমার কেয়ার অ্যাসোসিয়েট প্রতি কেন্দ্রে 3 জন মিউটেশন আবেদন গ্রহণ ও আবেদন সংক্রান্ত কাগজপত্র স্ক্যান কাজে নিয়োজিত রয়েছে। আগের মতো সেবা গ্রহীতাগণ মিউটেশন ও অন্যান্য রেকর্ড প্রাপ্তিতে হতাশা নিয়ে টেবিলে টেবিলে ঘুরতে হবে না। নির্দিষ্ট ফি জমা দিয়ে ম্যাপ বা খতিয়ানের জন্য আবেদন করতে পারবেন। জেলা ভূমি অফিসে বা যে কোনো দাগের ম্যাপ উপজেলা ভূমি অফিসে আবেদনের তথ্যাদি এন্ট্রি করে আংশিক ম্যাপ বা খতিয়ান দেওয়ার তারিখ জানিয়ে দেওয়া হবে। আবার ডকুমেন্ট প্রস্তুত হয়ে গেলে গ্রাহকদের মোবাইলে SMS এর মাধ্যমে সরবরাহের তারিখ জানিয়ে দেওয়া হবে। www.dlmsgov.bd ওয়েবসাইট লগ ইন করেও প্রয়োজনীয় ডকুমেন্ট দেখা যাবে। হোম পেজে আবেদনপত্র অনুসন্ধানের বিবরণ দিয়ে ম্যাপ বা খতিয়ান সহজে প্রিন্ট করে নেওয়া যাবে। যে জমিকে মানুষ সন্তানের মতো দেখে, তার মালিকানা স্বচ্ছ ও নিরাপদ হলে কমে যাবে জমি নিয়ে টেনশন ও বাড়তি খরচ। জনবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় ভূমির জটিল বিষয়ও ডিজিটাল জাদুর ছোঁয়ায় সহজ হয়ে আসছে। দূর হয়ে যাচ্ছে শত বছরের ভোগান্তি ও জটিলতা। প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম এবং এই প্রতিবেদনের মধ্যে আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে ডিজিটালাইজেশন প্রক্রিয়া তারই অংশ হিসাবে ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন করার একটা মাইল ফলক এখানে উন্মোচিত হয়েছে। এবং আজকে আমরা খুবই কৃতার্থ হয়েছি মাননীয় সচিব মহোদয় আপনার কাছে, যে আপনি সচিবের দায়িত্ব পালন করার পর থেকে বা আপনার যে ক্যাপাসিটি বিল্ড আপ আপনার এই প্রশাসনিক কর্মকাণ্ডে যোগদানের পর থেকে আমরা দেখেছি, এবং সেই অবস্থার প্রেক্ষাপটে আপনি এখন ভূমি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করছেন। আপনি একটু বলবেন কি আমাদের যে ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের যে দ্বার গোড়ায় পৌঁছানোর জন্য আপনি আপনার সরকার এবং মন্ত্রণালয় চেষ্টা করছে, সেই বিষয়ে জনগণকে একটু বলবেন কি না, কী করণীয় রয়েছে, কী করলে জনগণ ভুল করবে, কিভাবে অতি সহজে পর্চা পেয়ে যেতে পারে, এই যে সরকারের যে পদক্ষেপের অংশ হিসাবে আপনারা এই কার্যক্রম চালাচ্ছেন, কার্যক্রম সম্পর্কে একটু বিস্তারিত দর্শকদের বলবেন। ধন্যবাদ আপনাকে এই ধরনের একটা বিশেষ বিষয়ের উপরে আলোচনা অনুষ্ঠানের আয়োজনের জন্য। এই গল্পটা কিন্তু শুরু হয় 2008 সালে। মাননীয় প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশ গঠনের ঘোষণা দেন, তখন কিন্তু আমরা বুঝতে পারিনি যে আসলে এটার মানে কি। মানেটা এখন আমরা বুঝতে পারছি। উনি ঘোষণা দিয়েছিলেন, উনি তখন দেখতে পেয়েছিলেন যে ডিজিটাল বাংলাদেশ মানে দেশটা এরকম একটা অবস্থানে যাবে। তো ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম যখন শুরু হয়
2009 থেকে 10, 11, 12 তখন আসলেও সব মানুষ কিন্তু বোঝে নাই যে এইটার মাধ্যমে কিভাবে একটা সেবাকে সহজ করা যায়। তা আমাদের ভূমি মন্ত্রণালয়ের মূল কাজটা শুরু হয় তখন অনলাইনে পর্চা ডেলিভারির মাধ্যমে 2011 সালে যশোর জেলা থেকে। শুধুমাত্র পর্চা ডেলিভারির সেবাটা যখন আমরা অনলাইনে আনলাম তখন দেখতে পেলাম মানুষের মধ্যে দারুণ একটা সাড়া পড়ল এবং দারুণ একটা ভোগান্তি কমার একটা প্রেক্ষাপট তৈরি হলো। আমাদের বর্তমান ভূমিমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এখন যে কাজগুলো চলছে, সাধারণ মানুষের কাছে বিষয়টা এরকম যে একটা মানুষ যে কোনো ভূমি সেবা খুব সহজে পাবে, এক্সট্রা কোনো খরচ লাগবে না এবং কোনো ভোগান্তিতেও তাকে ভুগতে হবে না, তাকে কোনো এক্সট্রা টেনশন নিতে হবে না। এটা হচ্ছে আমাদের মন্ত্রী মহোদয়ের বক্তব্য। উনি একটা ঘোষণা দিয়েছেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নটাকে এমনভাবে বাস্তবায়ন করব যে দেশের প্রত্যেকটা মানুষ ভূমি সেবা পাবে খুবই সহজে এবং কোনো ভোগান্তিবিহীন। এটাই হচ্ছে ধরে নেন ডিজিটাইজেশন। এখন এইটার জন্য আমাদের কি করণীয়? ভূমি সেবার মেইন সার্ভিসগুলো কি? আমরা দেখলাম যে একটা মানুষ সবচাইতে বেশি তহসিল অফিসে যায় হচ্ছে খাজনা দিতে, এবং আর যায় কি জন্যে? নামপত্তনের জন্য। তাহলে আমাদের ফার্স্ট ফেজে আমাদের এই দুইটা বিষয়কে যদি আমি ডিজিটাইজ করতে পারি তাহলে সাধারণ মানুষকে কিন্তু আর ভূমি অফিসে যেতেই হবে না। আমাদের টার্গেট কিন্তু এটা যে আমরা এমন একটা সিস্টেম দিব, সিস্টেমটা মাঝখানে থাকবে, এইদিকে সার্ভিস প্রোভাইডার, এইদিকে জনগণ। জনগণ সার্ভিস প্রোভাইডারের চেহারা দেখবে না, সার্ভিস প্রোভাইডার জনগণকে দেখবে না। তাহলে মাঝখানটাই হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশ, একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে, যেমন আমরা মন্ত্রী মহোদয় গত 2 মাস আগে এটা উদ্বোধন করেছেন, অনলাইনে এলডি ট্যাক্স প্রদানের প্ল্যাটফর্ম আমরা এটা তৈরি করেছি। এখন আমাদের ডাটা এন্ট্রির কাজ চলছে। আমাদের জুন মাসে আমরা হয়তো খুব ছোট আকারে আমরা এটা চালু করতে পারবো এবং এই বছরের মধ্যে ইনশাল্লাহ অল ওভার কান্ট্রিতে আমরা এই জুলাই মাসে আমাদের বাজেটটা ছাড় হলে আমরা অ্যাগ্রেসিভলি ডাটা এন্ট্রি করে আমরা ডিসেম্বরে এটা ক্লোজ করব, যাতে আপনি এখানে বসে আপনার খাজনা দিতে পারবেন। তো খাজনাটা যদি আপনি এখানে বসে দিতে পারেন, দেখেন কতগুলো কষ্ট মানুষের কমলো, আপনার এলাকায় যাওয়া লাগছে না, আপনার কত খাজনা, আপনাকে কিন্তু এইটা নিয়ে অন্ধকারে থাকতে হচ্ছে না। মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক থাকে যে আমার কত খাজনা। আপনাকে হয়তো আমার রেভিনিউ অফিসাররা খাতা দেখাবে না, একটা মুখস্থ বলে দিল, আপনার কিন্তু বোঝার উপায় নেই যে আসলে এটা সঠিক, ছোটটা স্লিপে লিখে দিয়ে দেয়। কারেক্ট। জি, কিন্তু এক্সাক্ট ফিগারটা কিন্তু আমরা যে আপনার আসলে কত ডিউ আছে। কিন্তু এখন আপনাকে নোটিফাই করবে, আপনি দেখতে পারবেন, ঢুকলেই বুঝতে পারবেন, আপনি পেয়ে দেবেন, আপনি একটা দাখিলা পেয়ে যাবেন ইলেকট্রনিক, এবং এইটাই সব জায়গায় গ্রহণযোগ্য। এই সার্কুলারটা আমরা দিয়ে দিয়েছি। মিউটেশনটা হচ্ছে আরেকটা, মানে যেটা নামজারির কথা, নামজারিটা, যার ইংরেজি নামটা মিউটেশন। নামজারিটা এখন আমাদের অলমোস্ট সবগুলো উপজেলায় চলমান, ই নামজারি। কিছুদিন আগে একজন ভদ্রলোক আমাকে খুব টিচ করে কথা বললো যে এই নামজারি আমি করতে চাই। তা আমি বললাম যে শিওর, আপনার দেয়ার ইজ এ প্ল্যাটফর্ম, আপনি প্লিজ অনলাইনে সাবমিট করেন। তো বলে দূর, অনলাইনে সাবমিট করলে কি আমি পাবো নাকি? আফটার 15 or 20 days হি কল্ড মি অ্যাগেইন এবং বলল যে ভাই এটা কি দেখাইলেন, ইটস এ ম্যাজিক, আমার মিউটেশন হয়ে গেছে এবং আমি অফিসেও যাইনি। তা আমি বললাম যে এটাই হচ্ছে শেখ হাসিনার সরকার, এটাই হচ্ছে আমার ভূমি মন্ত্রীর লিডারশিপ। এবং আপনারা জানেন যে গত 20 সালে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে, এই প্রথম ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে, ইউনাইটেড নেশন সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড, এই ইমিউটেশনের জন্য। এটা আমাদের জন্য একটা গর্ব এনে দিয়েছে। তা আমাদের এখন টার্গেট হচ্ছে ইমিউটেশন এবং এই রেভিনিউ ট্যাক্সটাকে যদি 100% আমরা কভার করতে পারি, আমরা মনে করি একটা বড় ধরনের মানুষের ভোগান্তি কমবে। ডিজিটাইজেশনের ফার্স্ট স্টেপ এটা। তারপরে অ্যানাদার অনেকগুলো সার্ভিস ল্যান্ড রিলেটেড আছে, এগুলো পর্যায়ক্রমে হবে। মাননীয় প্রধানমন্ত্রী গত জুলাই মাসে একটা প্রজেক্ট আমাদের দিয়েছেন, 2টা প্রজেক্ট। একটা হচ্ছে ভূমি সেবা অটোমেশন, এবং এইটার মধ্যে আমরা যেটা টার্গেট করছি, এখনও আমি নিড অ্যাসেস করছি, যত ধরনের সার্ভিস আছে আমি একটা আমব্রেলায় আনার স্বপ্ন আমরা দেখছি, উইদিন ওয়ান আমব্রেলা। আমরা ওই যে ভূমিমন্ত্রী জাবেদ সাহেব যখন
পুণ্যমন্ত্রী হলেন, জি তখন আমরা দেখেছি কিন্তু ওনাকে নিজে সশরীরে গিয়ে আপনাদের যে তহসিল অফিস বলে, তহসিল অফিসে গিয়ে নিয়ে বসে দালাল ধরা বা ইভেন আপনাদের অফিসারদেরকেও শাস্তি দেওয়া। তো এই যে তিনি নিজের উদ্যোগে গিয়ে, এবং তিনি ঘোষণা করেছিলেন যে আমার মনে আছে আমরা গণমাধ্যমে দেখেছি, তিনি বলেছেন যে দালাল মুক্ত অফিস করতে হবে, তিনি নিজে নিজে ধরে ধরে কিন্তু সেখানে নিজের কর্মকর্তা কর্মচারীদেরকে শাস্তি দিয়েছেন। তো এই যে স্বস্তি ফিরে আসার ক্ষেত্রে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছিলেন, আমি মনে করি যে মাননীয় মন্ত্রী জাবেদ সাহেব তিনি এত সজ্জন ব্যক্তি, আমি নিশ্চয়ই মনে করি যে এই মন্ত্রণালয়ে আরো অনেকই সজ্জন ব্যক্তি রয়েছে এবং সরকারের অনেক সজ্জন ব্যক্তি রয়েছে, কিন্তু জাবেদ সাহেবের প্রশংসা কিন্তু আজকে না করলে এই কারণেই নয় যে তিনি এখানে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হলেন, কিন্তু এখনো পর্যন্ত এই যে ভূমি রেকর্ড, ভূমি জরিপ বা মনে করেন যে ভূমি ব্যবস্থাপনা, কোথাও কিন্তু আমরা দেখিনি কোনো গণমাধ্যম থেকে আরম্ভ করে কোথাও তাকে নিয়ে একটুখানি খারাপ মন্তব্য করতে। তো সেই প্রসঙ্গে মাননীয় মন্ত্রী মহোদয় যে অবদানের কথা আপনি বলছিলেন, একটু ব্যাখ্যা করবেন কিনা কিভাবে ধীরে ধীরে এভাবে আগেলেন আপনারা? হি ইজ এ ম্যান উইথ ভিশন অ্যান্ড উইথ লিডারশিপ। উনি জানে যে কিভাবে নেতৃত্ব দিতে হয় এবং উনি কিন্তু স্বপ্ন দেখতে পারেন এবং আমাদেরও দেখাতে পারেন। তো আমি 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 লাকি এনাফ যে ওনার মতো একজন মন্ত্রীর সাথে আমার কাজ করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, এবং উনি যেভাবে জিনিসগুলোকে দেখেন, যেভাবে ডিসিশন দেন, যেভাবে স্বপ্ন দেখেন, এবং উনি তো একটা পরিচ্ছন্ন মানুষ, এবং যেভাবে স্বাধীনতা দেন আমাদের, এটা অসাধারণ। এবং এই কারণে কাজের গতি নিয়ে আমরা একেবারে ফুল স্পিডে কাজটা করতে পারি। কোনো আমলাতান্ত্রিকতা আপনাদের মধ্যে বা মন্ত্রীর মধ্যে কোনো কিছু নাই, মানে অ্যাজ এ আউট অফ কোশ্চেন। এটা আমাদের একটা সিদ্ধান্ত আসতে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে, এটা উইদিন এ মিনিট। আমি উনি যেখানে থাকুক, ওভার ফোন, ওভার হোয়াটসঅ্যাপ, আমি জাস্ট একটু নক করলে আমি ডিসিশন পেয়ে যাই। তারপরে তো আমি কিন্তু এখনো কি আপনি মনে করেন কিনা যে এই যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে এখনো আস্থার জায়গাটা তৈরি হয়নি, সেটা কি আপনি মনে করেন? তৈরি হয়নি, হচ্ছে। এখন এটা তো ডে ওয়ানের ব্যাপার না। ধরেন আপনি একটু আগে যে বললেন মাননীয় মন্ত্রী মহোদয় ড্রাইভ দিয়েছিলেন দালাল মুক্ত করার জন্য। এখন আমরা চিন্তা করে দেখলাম যে আমার এই যে ৩,৪০০ তহসিল অফিস, ৪৯৪ আমার এসিল্যান্ড অফিস, আমি এতগুলো অফিস কি আমি আচমকা যে কি দালাল মুক্ত করতে পারবো? নো, আমার এখন টেকনোলজির ব্যবহার করতে হবে। আমি এখন আইপি ক্যামেরা উইথ সাউন্ড আমি এটা দেওয়ার চিন্তা ভাবনা করছি, যাতে আমার এখানে একটা কন্ট্রোল রুম থাকবে, আমি র্যান্ডামলি দেখতে পারবো, এবং মানে সেন্ট্রাল কন্ট্রোল রুম থাকবে সমস্ত এই যতগুলো তহসিল অফিস আছে। ইয়েস, পাইলট বেসিসে আমরা কয়েকটা নিব বোঝার জন্য। এবং আমি চেষ্টা করছি ফেস রিকগনিশন একটা সফটওয়্যার এখন খুব অ্যাভেলেবেল, এইটা যদি নিতে পারি আমার অফিস স্টাফদের আমি সিস্টেমে চিনিয়ে দিলে বাইরের লোক কে কতবার অফিসে ঢুকলো আসলো, একটা দালাল তো আমি দেখবো যে সে যদি দিনে 7 বার ঢোকে, বুঝতে হবে তার ম্যাল ইন্টেনশন আছে। আবার আমি অফিস থেকে কোনো নথি বাইরে যাচ্ছে কিনা সেটাও আমার রেকর্ড থেকে যাবে। সো এইটা নিয়ে আমরা ভাবছি একটা ছোট প্রজেক্ট নিয়ে আগানোর জন্য। আমি প্রজেক্টের ডিজাইনটা আমি শুরু করেছি। তো এই কাজগুলো কিন্তু হচ্ছে আমাদের। তারপরে ধরেন একদম রিমোট এলাকায় কিছু তহসিল অফিস আছে যেগুলোর এখনো আমরা ভবন দিতে পারিনি, তো হয়তো পর্যায়ক্রমে হবে। তো এই সব অফিসের ডকুমেন্ট সিকিউরিটির জন্য আমি এখন খুঁজছি। আমি ইন্টারনেটে দেখলাম যে এক ধরনের স্টিল আলমারি আছে, যে আলমারিগুলো আপনার অগ্নি সহনীয় এবং আইওটি বেস, মানে আলমারিটা কেউ যদি আনলক করে আমি সাথে সাথে সিগন্যাল পাবো, অ্যালার্ম বাজবে। আচ্ছা আচ্ছা। তো এইটাও যদি আমরা প্রোভাইড করতে পারি তাহলে কিন্তু আমার রেকর্ডগুলো সিকিউরড হয়, এবং এই যে রেকর্ড টেম্পারিং, রেকর্ড হারিয়ে যাওয়া, এইটার থেকে রেকর্ড নষ্ট হয়ে যাওয়া, এইখান থেকে হয়তো আমরা মুক্তি পাবো। আমরা চিন্তা করছি। পাশাপাশি আর একটা বিষয় নিয়ে খুব আমার মন্ত্রী মহোদয় খুব সিরিয়াসলি ভাবছেন, আমরাও ভাবছি, সেটা হচ্ছে কিছু রিফর্মস দরকার। আপনি ভূমি আইনগুলোর দিকে যদি তাকান দেখবেন যে এই আইনগুলো হচ্ছে 1875 সালের, 1923 সালের, 1930 সালের, 1950 সালের। এখন 2020 সালে এই আইনগুলোর উপযোগিতা কতখানি, এটা একটা প্রশ্ন আসে। তখন তো টেকনোলজি ছিল না, তখন তো ম্যানুয়াল পদ্ধতিতে এই আইনগুলো তৈরি হয়েছে। তো এইখানে কিছু রিফর্মস আমাদের দরকার। আর একটা খুব ভাইটাল একটা জিনিস, এটা আপনি একটু মানে মেবি আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, সেটা হচ্ছে প্রত্যেকটা অপরাধের কিন্তু একটা আইন আছে। ইভেন সাইবার ক্রাইম, সাইবার অপরাধ করবেন তার একটা ইয়ে আছে। ভূমি নিয়ে অপরাধের সংখ্যা অনেক বেশি, কিন্তু ল্যান্ড ক্রাইমের কোনো অ্যাক্ট নেই। আপনি দেখেন ভূমি অপরাধ কী রকম, আপনার জমির প্রাপ্যতা আছে 10 শতক, আমি 20 শতক বিক্রি করে বসে আছি,
আপনি একটা জমি কিনছেন, যে দেখেন ওটা আরেকজনের দখলে, আপনার আগে আরো 3 জনকে বিক্রি করেছে। আপনি দেখবেন যে আমি ফ্ল্যাট কিনেছি, যাই দেখবেন ওই জিনিস মর্টগেজ দেওয়া। আপনি একটা জায়গায় টাকা দিয়েছেন, আপনাকে দলিল করে দিচ্ছে না, দলিল করছেন, আপনি পজিশন পাচ্ছেন না, আপনার জায়গার মধ্যে পাঁচিল ঢুকে যাচ্ছে। এ লট অফ ক্রাইমস, এগুলো কিন্তু ক্রাইম। আমি জলিল জাল করছি, আমি ফলস কাগজ তৈরি করে নিয়ে এসেছি, ইটস এ ক্রাইম। কিন্তু এই ক্রাইমগুলোকে প্রোটেক্ট করার জন্য স্ট্রং কোনো আইন নেই। তা এটাও আমরা ভাবছি যে এই জাতীয় একটা আইন করা যায় কিনা। আপনি দেখেন আমাদের যে রেকর্ড ম্যানেজমেন্টের যে সিস্টেম, ম্যাপের সাথে কিন্তু আপনার যে কাগজে আপনার জমির হিসাব লেখা থাকে এটাকে বলে খতিয়ান, জি। আর একটা থাকে ম্যাপ। ম্যাপের সাথে খতিয়ানেরা কিন্তু আপনি মিল পাবেন না। কেন? এই খতিয়ানের মডেলটা যখন তৈরি হয়েছে, তখন খতিয়ানটা তৈরি করা হয়েছিল খাজনা আদায়ের সুবিধার্থে। একটা খতিয়ানের মধ্যে 5 জন মানুষের নাম আছে, 10টা দাগ আছে, এবং প্রত্যেকটা 5 জনকে বলা হয়েছে 20% করে শেয়ার। এখন কি ওই 10টা দাগের প্রতি দাগ থেকে আপনি 20% করে নিয়ে, ইজ ইট পসিবল আপনার পক্ষে থাকা? আপনি অ্যামিকেবলি হয়তো এক জায়গায় আছেন, যখনই এই জায়গাটা কেউ বিক্রি করবে বা অন্য কিছু হবে বা হোয়াটএভার, তখন এইখানে একটা মামলার উদ্ভব হয়। এত আমরা যে দলিলে লিখে চোহর দিই, আর উত্তরে এইটা, দক্ষিণে এইটা, পশ্চিমে এইটা, হ্যাঁ, তখন আরেকজন এসে বলে যে আমার তো ইয়ে হয়নি, তো জমির তো ভাগ হয়নি, তুমি এটা কেমনে লিখলা? আমি এটা এই মামলার উদ্ভবগুলো কিন্তু এইভাবে হয়। তা আমরা এখন চিন্তা করছি, এখন এই যুগে আসলে এই রকম একটা পুরনো মডেল নিয়ে চলা যৌক্তিক না। আমরা চিন্তা করছি যে একটা মানুষের নামে একটা খতিয়ানে একটা মানুষই থাকবে। আচ্ছা, খতিয়ান একটাই হবে না, আপনার খতিয়ান একটা হবে। আপনার যত জমি আছে আপনার সব এক জায়গায় পাবেন, সারা বাংলাদেশের সব জমি। আচ্ছা। সেকেন্ড হচ্ছে, কোনো প্লট আমরা শেয়ারিং প্লট দিব না, দেওয়া উচিত না। একটা প্লট আপনার যে বাড়ি যতটুক ছোট জায়গায় হোক, ওটা ইন্ডিপেন্ডেন্ট একটা প্লট হবে। যখনই শেয়ার দেবো তখনই মামলা মোকদ্দমা, শেয়ার নিয়ে কে কোন সাইডে, অনেক রকমের সমস্যা থাকে। তো এইটা একটা লং প্রসেস, বাট আমি এটা চিন্তা করছি এবং এটা আমি মানে খুব সিরিয়াসলি ভাবছি যে এইটার একটা পরিবর্তন দরকার, এবং আমার মন্ত্রী মহোদয় এটা অ্যাগ্রিড। যে সাব রেজিস্ট্রাররা যদিও মনে করেন এটা হয়তোবা অন্য মন্ত্রণালয় সেখানে নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু সেখানে বলা হয়, যদিও এটি আমার বক্তব্য নয়, আমি সাধারণ মানুষের পারসেপশন বলছি, বলা হয় যদি বলা হয় বুড়িগঙ্গা রেজিস্ট্রি করে দাও, তারা রেজিস্ট্রি করে দিয়ে দিতে পারে। যদি বলা হয় ঢাকাতে কারণ বাজারের সমস্ত জায়গায় রেজিস্ট্রি করতে পারে। এই যে প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতার জায়গাটা, যে কার জমি কে রেজিস্ট্রি করে নিয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোকে কিভাবে অ্যাড্রেস করবেন? একটা আশার বাণী শোনাই, সেটা হচ্ছে আমাদের বর্তমান মন্ত্রী পরিষদ সচিব স্যারের নেতৃত্বে আমরা 2-3 মাস আগে সাভার উপজেলায় একটা মিটিং করি, একটা ভিজিট করি। তখন আমি বিভাগীয় কমিশনার ছিলাম ঢাকার। সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে, এখন একটা মানুষ রেজিস্ট্রেশনের সময় 2 কপি দলিল সাবমিট করে। আমাদের প্রপোজালটা ছিল যে এই মানুষটা যদি 2 কপির জায়গায় 3 কপি করে, তাহলে সুবিধাটা হচ্ছে যে একটা কপি সাথে সাথে আমরা এসি ল্যান্ডকে পাঠিয়ে দেবো। এসি ল্যান্ড ওই কপি থেকে এই মিউটেশন কেসটা শুরু করবে, এবং যেহেতু দলিলটা মানে একেবারে রিসেন্ট দলিল, কাজেই অনেক ক্ষেত্রে এসি ল্যান্ডের খুব ডিপ মানে ইনকোয়ারি লাগবেও না। সো কুইকেস্ট টাইমে আমরা মিউটেশনটা ছেড়ে দিতে পারবো। এবং আমরা উই আর কাইন্ড এনাফ, আওয়ার ল সেক্রেটারি অ্যান্ড আইজিআর, দে আর কাইন্ড এনাফ যে ওনারা সাথে সাথে অ্যাগ্রিড, এবং এটা আমরা সাভারে পাইলটিং শুরু হয়েছে। তো এইটার পরবর্তী ধাপ হিসাবে আমরা চিন্তা করছি এটা সারা বাংলাদেশে এটা কিভাবে করা যায়। এটা আমাদের 2 মন্ত্রণালয়ের সাথে আমাদের মৌখিক একটা সমঝোতা হয়েছে, এবং একটা আমরা আনুষ্ঠানিক একটা ইনস্টিটিউশনাল রিফর্মসে। কিন্তু সেখানে দেখেন জমি রেজিস্ট্রির সময় এখনো কিন্তু টিপসই যেটি নেওয়া হয়। এখন যদি মামলা মোকদ্দমার কোনো উদ্ভব হয়, তখন দেখা যায় যে এই টিপসই ভেরিফাই করার জন্য সিআইডি, ডিবি, এসবি করতেই কিন্তু তার পরিবার, তার বংশ পরম্পরা শেষ হয়ে যায়। সেই জায়গাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। খুবই লজিক্যাল হচ্ছে এখন টিপসইটা নেওয়া উচিত বায়োমেট্রিক ডিভাইসে, কালি দিয়ে না। জি, পৃথিবীর কোথাও কালি টিপসই নাই। জি। তো এই টেকনোলজিগুলো তো অ্যাডপ্ট করতে হবে, আমার তো নিতে হবে। আমি জাস্ট আইনটাকে একটু চেঞ্জ করে আমি ওই কালির টিপসই না দিয়ে আমি একটা মেশিনে টিপসই দেবো, যাতে যে কোনো সময় আমি ভেরিফাই করতে পারি। আমরা যদি ন্যাশনাল আইডি কার্ড করতে পারি, তাহলে আমরা কেন জমি রেজিস্ট্রির সময় টিপসের পরিবর্তে আমি ডিভাইসটা কোর্টে নিয়ে গেলে কোর্ট ওই বুড়ো আঙুলটা ধরলেই বোঝা যাবে যে লোকটা দলিলটা দিয়েছে কিনা, এবং ওই টিপসইটা যেভাবে কালি দেয় ওইটা আসলে ভেরিফাই করা খুবই মুশকিল হয়ে যায়, কারণ দেখা যায় অনেক জনভোগান্তি হয় একটা মামলা যখন আমরা। এটা খুবই দারুণ একটা পয়েন্ট আপনি তুলেছেন।
এবং একটা বিষয় আরো গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যেখানে একটার সময় কিন্তু আমাদের এই দলিলের সময় কিন্তু ছবি দেওয়া হতো না, ক্রেতা বিক্রেতার ছবি ছিল না, সেটিও কিন্তু আমি দেখেছি যে একটা পরিবর্তিত একটা ছোঁয়া এসেছে। দলিলের একটা রিফর্মস এসছে। জি। এখন কিন্তু প্রায়র রেজিস্ট্রেশন, প্রায়র মিউটেশন এবং খাজনার রসিদ ছাড়া তারা কিন্তু আর প্রপার্টি হ্যান্ডওভার হয় না। এখন আমি যখন একটা জমি বিক্রি করতে যাব তখন আমাকে সর্বশেষ মিউটেশনের কপিটা দিতে হয় এবং আমি যে খাজনা দিয়েছি তার একটা রসিদ দিতে হয়। সেই কপিটা যদি টেম্পারিং হয় তাহলে কি হবে? Yes, এইটা দিস ইজ দ্য পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। এইটার প্রোটেকশনের জন্য আমাদের এখন ই মিউটেশন যে সিস্টেমটা আমরা করেছি, এই সিস্টেমে মিউটেটেড খতিয়ানগুলো যাতে ইনক্লুড করা যায় তার একটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি এবং এইটার একটা অ্যাক্সেস আমরা সাব রেজিস্ট্রারকে দিতে রাজি, যে ওনারা যে কোনো জমি রেজিস্ট্রেশনের আগে এটা যে টেম্পার্ড ইয়ে কিনা, ফলস মিউটেটেড খতিয়ান কিনা, এটা জাস্ট সিস্টেমে ঢুকে ওনারা তাহলে মানুষের এই যে ফলস রেজিস্ট্রেশন বা কিছু সেগুলি থেকে এটা একেবারে আপনি যশোরে জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন এবং ডিজিটালাইজেশন ব্যবস্থা কিন্তু সেখান থেকে শুরু হয়েছে আপনি বলছেন। জনগণের সম্পৃক্ততা কিরকম? মানুষের মধ্যে যেটি বলছিলেন যে আমরা এখনো হয়তো বা মানুষ সচেতনতা আসেনি, মানুষ এখন আস্থা আনতে পারেনি, কিন্তু আমি যেটি গণমাধ্যমে বিভিন্ন সময় দেখতে পেয়েছি মানুষ কিন্তু ভোগান্তি থেকে মুক্ত হয়েছে। সেই মুক্ত হবার ক্ষেত্রে আপনি মানুষের মধ্যে আস্থা ফিরবার জন্য আপনার মন্ত্রণালয় কি কার্যক্রম করছেন? এইটা তো আসলে আস্থাটা তো এমনি মুখের কথা আসে না, জি, এটা কাজ দিয়ে প্রমাণ করতে হয়। আমি যখন যশোরের কথাটা যখন তুললেন, যশোরের এক্সপিরিয়েন্সটাই বলি। যশোরে যখন আমি চিন্তা করলাম যে আমি রেকর্ড রুমটাকে ডিজিটাইজ করব, মানুষকে আর রেকর্ড রুম পর্যন্ত আসতে দিব না, রেকর্ড রুমের পর্চা মানুষ আমার ইউডিসি থেকে পাবে, তখন আমি চিন্তা করলাম যে আমার প্রথম রেজিস্ট্যান্স কোথা থেকে আসবে। আমি অনেক হিসাব করে দেখলাম যে আমার প্রথম রেজিস্ট্যান্স আসবে আমার অফিস থেকে। যারা দীর্ঘদিন বেনিফিটেড ছিল তারা হঠাৎ করে যখন এই বেনিফিট থেকে সরে যাবে, তারা হবে আমার ফার্স্ট রেজিস্ট্যান্স গ্রুপ। সেকেন্ড রেজিস্ট্যান্স গ্রুপ হবে হচ্ছে যারা মিডলম্যান ছিল, মোহরি যারা ছিল মধ্যখানে। জি, তো তখন এদেরকে ম্যানেজ করার জন্য আমি একটা পাবলিক মতামত তৈরির জন্য আমি খুব বড় একটা প্রোগ্রাম নিই। প্রত্যেকটা উপজেলায় যাই, শত শত মানুষের সামনে আমি ঘোষণা দেই যে এই কাজটা আমরা করব, আপনারা কি আমার সাথে আছেন কিনা। তো মানুষের তখন যে রেসপন্স ছিল এইটাই আমাকে শক্তিটা দিয়েছে। এবং আমরা কোনো মোহরিকে করেছি কি, আমি তখন কম্পিউটার ট্রেনিং দিয়েছি। আমাদের যারা কম্পিউটার কম্পোজের দোকানে কাজ করতো তাদেরকে নিয়ে এসে আমি ট্রেনিং দিয়েছি যে আপনারা এখন এই আবেদনগুলো, অনলাইনের আবেদনগুলো আপনারা প্রসেস করে দেন, 20 টাকা করে নেন, আমার কোনো আপত্তি নাই। মোহরিদের বলেছি যে আপনি আগে যে কাজটা করতেন এখন না করে একটা কম্পিউটার নিয়ে বসেন, আপনি ওর কাছ থেকে ওই আবেদনটা সাবমিট করার জন্য 20-50 টাকা নেন, বিকল্প ইনকামের রাস্তা তৈরি করে দিচ্ছেন। তো এইভাবে অনেক ধরনের মেকানিজম এখানে ঘটানো লাগছে। প্রথম দিকে আমি কিছু বাধাটা পেয়েছি, আমার হঠাৎ দেখি আমার মেশিন নষ্ট, আমার এই নষ্ট ওই নষ্ট, তো আমি সবই বুঝতাম কিন্তু আর এটা করতে দেয়নি। পরে 6 মাস পরে দেখলাম যে এটা একটা গতিতে উঠে গেছে এবং আগে যেখানে একটা পর্চা দিতে লাগতো 22 দিন, আমরা ওইটা নামায় আনলাম 3 দিনে। এবং আমাকে মিডিয়া খুব হেল্প করেছে, দারুণভাবে হেল্প করেছে। এবং সিভিল সোসাইটির যারা, তাদেরকে আমি ইনভলভ করতাম, তাদের দাওয়াত দিয়ে আনতাম যে দেখেন কি হচ্ছে, মানুষকে বুঝান। এবং এইটা 6 মাস পরে দেখলাম যে এটা। তা আপনি সিভিল সোসাইটি, গণমাধ্যম সবাইকে ইনভলভ করেছেন, কিন্তু শস্যের ভিতরে যে ভূতটা ছিল, অর্থাৎ আপনারা দেখতেন যে আপনার কম্পিউটারটা নষ্ট হয়ে পড়ে আছে, কে করছেন কি করছেন হয়তো আপনি বুঝতে পারতেন, কিন্তু সেটা আস্তে আস্তে আপনি সেটাকে ভালোভাবে তাদেরকে আস্থা নিয়ে কাজ করছেন। তো এই শস্যের ভিতরে ভূত বলতে আপনার কর্মকর্তা কর্মচারীর মধ্যে যে অশুদ্ধতা রয়েছে, সেই জায়গাটাকে কিভাবে শুদ্ধ করার আপনি 100% শুদ্ধ পাবেন না। এখন এইটাকে মাথায় নিয়ে কিন্তু নামতে হবে। আর এইখানে যে রেজিস্ট্যান্সটা আমি পেয়েছিলাম প্রথম দিকে, এটা আমি বিভিন্নভাবে ইনসেন্টিভাইজ করছি। মানে ধরেন আমি তখন একটা ডিক্লেয়ার দিলাম যারা রেকর্ড রুমে কাজ করতো যে প্রতিদিন 30টার বেশি পর্চা যে এন্ট্রি করতে পারবে তাকে প্রতি পর্চার জন্য আমি একটা ইনসেন্টিভ ডিক্লেয়ার করলাম। আমি বললাম যে ঠিক আছে 3 মাস পর পর বেস্ট স্টাফকে আমি রিওয়ার্ড দেবো, তারপরে ওরা যদি ভালো কাজ করে আমি বললাম যে তোমাদের সবাইকে আমি সুন্দরবন বেড়াইতে নিয়ে যাবো। এবং আই ডিড ইট। আমি একটা জাহাজ ভাড়া করে আমার স্টাফদের নিয়ে ফুল ফ্যামিলি বলছে যে গো টু সুন্দরবন, খরচ আমি জোগাড় করছি, যেভাবে পারি আমি করেছি। এবং প্রতি উইকলি আমি ওদেরকে একটা ইনসেন্টিভ দিতাম যে যখনই আমি ডিক্লারেশন দিলাম যে 50টার বেশি ডাটা এন্ট্রি করলে এত পাবা, তখন দেখতাম আমার ডাটা এন্ট্রি রেট 70, 80, 90 চলে যাচ্ছে। হ্যাঁ, ফলে আমার 22 দিনের জায়গায় আমার 3 দিন হয়ে গেল। আমার প্রতিদিন ওখানে 200-250 পিটিশন আসতো। এবং আমি ওখানে আরেকটা বুদ্ধি করেছিলাম
যে আমি সব ডিজিটাইজ করে সার্ভিস ওপেন করব না। আমার এই লজিকটা ছিল যে প্রতিদিন যে আবেদনগুলো আমি পাচ্ছি আমি এইটাকে ডিজিটাইজ করে এই সার্ভিসটা দিয়ে দেবো, তাহলে আমার ডিজিটাইজেশনের আধারটা বড় হচ্ছে দিন দিন। এবং 6 মাস পরে দেখা গেল যে 50% আবেদন অলরেডি ডিজিটাইজড, ওইটা তো আমি একদিনে ডেলিভারি দিয়ে দিতে পারছি, ওইটা তো আমার আর টাইপ করা লাগছে না। তো এইভাবেই কিন্তু কাজটা শুরু হয়েছিল। এখন সারা বাংলাদেশে ওইটার পরে আপনি যে প্রজেক্টের কথা আমরা ফার্স্ট ইয়েতে দেখলাম 4,46,00,000 খতিয়ান কিন্তু এখন ডিজিটাইজ অলরেডি। আচ্ছা, সিস্টেমে ঢুকে গেছে অলরেডি। সিস্টেমে ঢুকে গেছে এবং আপনি ePorcha.gov.bd তে ঢুকলে দেখবেন এখন আমরা এটা নাম দিয়েছি ডিআরআর, ডিজিটাল রেকর্ড রুম। এখানে ঢুকলে দেখবেন আপনিও পরে চেক করে দেখতে পারেন আপনার এলাকার আপনার বাড়ির খতিয়ানটা যদি এখন ডিজিটাইজ থাকে তাহলে আপনি সার্চ করে এটা নিতে পারবেন। ওখানে 22 টাকা আপনি 20 টাকা জমা দিলে আপনি ওটার প্রিন্ট কপিও বের করে নিতে পারবেন ইনস্ট্যান্টলি। তো এই সার্ভিসটা কিন্তু চালু আছে এবং আমরা এখন এই উইদিন এ শর্ট টাইম সারা দেশের সব রেকর্ডগুলোর ডাটাগুলোকে আমরা পর্যায়ক্রমে আমরা 21টা জেলা এখন অনলাইনে এসছে আর 20টার মতো এখন ট্রেনিংয়ের পর্যায়ে আসছে এবং এটা আমরা একটা টাইম নিয়েছি যে এর মধ্যে সবগুলোর রেকর্ড রুম। তাহলে এই যে চ্যালেঞ্জগুলোর মধ্যে আপনি মূলত যেটি ছিল আমাদের একটা মধ্যস্বত্বভোগীদের একটা নির্ভরতা ছিল, দালাল নির্ভরতা ছিল, আপনি গণমাধ্যম এবং আপনি বলছেন যে সিভিল সোসাইটিকে ইনভলভ করেছেন এবং একই সাথে ইনসেন্টিভ দিয়ে আপনার সহকর্মীদেরকে উৎসাহিত করেছেন যে আমরা সৎ কাজ ভালো কাজ করতে চাই এবং সেটাও তারা উৎসাহিত হয়েছে। এই যে প্রক্রিয়া করতে গিয়ে আপনি কি বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছেন কিনা? চ্যালেঞ্জ তো আসলে থাকবেই, আর চ্যালেঞ্জ আসলে এটা খুব এনজয় করার মতো একটা জিনিস। আমি ল্যান্ড মিনিস্ট্রিতে আমি জয়েন করেছি 1 মাস সামথিং। তো আমি প্রতিটা মিনিট তো কাউন্ট করি, যেদিন থেকে জয়েন করেছি সেদিন থেকে আমার প্ল্যানিং কাজ এভরিথিং ইজ গোয়িং অন। এবং এখানেও আমি অনেকগুলো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা চ্যালেঞ্জকে কিভাবে আমি কমব্যাট করব সেটারও একটা প্ল্যান আমার মধ্যে চলছে। তো যশোরে ধরেন একটা বড় চ্যালেঞ্জ ছিল আর বড় একটা শক্তি ছিল, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ব্লেসিংস, ওনার ডিজিটাল বাংলাদেশ ডিক্লারেশন এবং আমি যে কাজটা করতে চাচ্ছি এটার একটা জনসমর্থন ছিল। এটা ছিল আমার পুঁজি। পুরোপুরি বাস্তবায়ন করে নিয়ে আসতে যেটি মাননীয় প্রধানমন্ত্রী কথা বললেন, মাননীয় মন্ত্রী মহোদয় কথা বললেন, আপনার মনে কতদিন আর সময় লাগবে বলে একেবারেই টোটাল বাংলাদেশকে? এইটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ অনেকগুলো ইস্যু এটার সাথে জড়িত, অনেকগুলো ইস্যু। এবং এটা আপনি জানেন যে ল্যান্ডের যে ইস্যুগুলো এটা মানে এত রুটেড। আমি যদি একটা ডিজিটাল সার্ভে উঠায় নিয়ে আসতে পারতাম সামহাউ, তাহলে কিন্তু আমার আর কিছু লাগতো না। একটা ডিজিটাল সার্ভে, ধরেন আমরা ম্যাপ যেটা করেছি ইটস এ ড্রয়িং, ইটস নট এ ম্যাপ। ম্যাপ কাকে বলে? যেটার একটা অক্ষাংশ দ্রাঘিমাংশ আছে, আমি যেখানে ম্যাপটাকে আমি ভেক্টরাইজ করতে পারি। এখন আমরা যে ম্যাপ নিয়ে কাজ করি এটা কিন্তু একটা ড্রয়িং, হাতে আঁকাটা ড্রয়িং, একটা ড্রয়িং। তো এইগুলাকে আমার ভেক্টরাইজ, ধরেন 21,000 অলরেডি আমরা করেছি, 23,500 সরি। তো এটা পর্যায়ক্রমে হবে, এটার টাইম কনজিউমিং, কারণ এগুলো ভুল হলে আবার বিপদ। তো আমি প্রত্যাশা করতে পারি এইটা আমাদের যে প্রজেক্ট দুটো এসছে 5 বছরের প্রজেক্ট, তা এই প্রজেক্টের শেষে যখন শেষ হবে তখন মোটামুটি একটা স্বস্তিজনক অবস্থায় মানুষ ভালো হবে। তারপরে এটা হয়তো মেনটেন করা, রান করা কিছু, আর বাই দিস টাইম কিছু পলিসি, কিছু ল, কিছু রিফর্ম হবে, এগুলো আমাদের করতে হবে। সেক্ষেত্রে এই যে আজকে আমরা ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে কথা বললাম, সাধারণ মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কিন্তু দেখেছি গ্রামে যখন যাই আমরা। তো আপনার একেবারে আলোচনা শেষ প্রান্তে আমরা যারা সুবিধাভোগী রয়েছি, সাধারণ মানুষ রয়েছে, আমাদের জন্য আপনার মন্ত্রণালয় বা আপনার পক্ষ থেকে কোনো বিশ্লেষণ বা বক্তব্য আছে কিনা? আমাদের করণীয় কি, যাতে আমরা দালালের খপ্পরে না পড়ি বা আমরা মধ্যস্বত্বের ভোগে না যাই? ইভেন আপনারও যদি কোনো সহকর্মী যারা নিচু পর্যায়ে বা উচ্চ পর্যায়ে তহসিল অফিসে কাজ করে, তাদের সাথে যাতে আমরা কোনো রকম খারাপ আন্ডারস্ট্যান্ডিং না করি, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? জি, মন্তব্য হচ্ছে আমি দেশের সাধারণ মানুষের জন্যই আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ, আর ভূমি মন্ত্রীর সমস্ত বক্তব্য এবং সমস্ত ইনিশিয়েটিভ উনি সাধারণ মানুষকে টার্গেট করেই সবসময় বলেন। আর সাধারণ মানুষ যে যদি কোনো জায়গায় আমাদের কোনো মানুষ দ্বারা ভোগান্তির শিকার হয়, আমি রিকোয়েস্ট করব, আমাদের একটা হটলাইন আছে এবং আমি এটা চেষ্টা করছি ন্যাশনাল যে কল সেন্টার, সার্ভিস কল সেন্টার 333, এই 333-র সাথে আমরা উইদিন এ ভেরি শর্ট টাইম এটাকে ইন্টিগ্রেট করব। আচ্ছা, তো 333-তে আপনারা যে কোনো মানুষ ফোন দিয়ে যে কোনো কমপ্লেন দাখিল করতে পারবেন এবং সেটা
দেখা এবং মিটিগেট করার দায়িত্ব আমাদের, এবং আমরা সেইভাবেই তৈরি হচ্ছি যাতে একটা মানুষ কোনো অপকর্ম করে বা কাউকে ভোগান্তি দিয়ে পার পেতে না পারে। সাধারণ মানুষকে আমি এম্পাওয়ার করতে চাই, তারা যেন বলতে পারে, তারা যেন ভয়েস রেজ করতে পারে যে এখানে এই অনিয়ম হচ্ছে, এবং সেটা বলার একটা জায়গা আমরা তৈরি করে দিচ্ছি। কারণ মানুষ সবাই কিন্তু নেটে ঢুকবে না, নেটে ঢোকার অ্যাক্সেস সবাই নাই, কিন্তু একটা মোবাইল নেট ফট করে একটা ফোন করার অভ্যেস কিন্তু সবার আছে। সো আমি ওইখান থেকে সরে এসেছি কল সেন্টারে, যে একটা ফোন করবে, ওই ফোনটা ওর অভিযোগটা রেকর্ড হবে এবং সেইটা নিয়ে আমরা পরে ট্র্যাক করব, দেখব কয়টা অভিযোগ পেন্ডিং আছে, কয়টা মিটিগেট হলো। ইভেন চেষ্টা করছি আমরা যে এনআইডির সাথে যদি কানেক্ট করতে পারি, তাহলে 333-তে ফোন দিয়ে আপনি একটা সার্ভিস জেনারেট করতে পারবেন। মানে 333-তে ফোন দিয়ে বলবেন যে আমার এনআইডি এত, আমি ওই জমির পর্চার এই খতিয়ানটা চাই, দ্যাটস ইট, বাকি কাজটা আমার লোক করবে। এবং আপনাকে একটা মেসেজ যাবে, আপনি ওই গভর্নমেন্ট ফিটা যে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করে দিবেন, আপনার ইয়েটা ডাকে আমরা পাঠাবো। আচ্ছা, আপনি মানে দেখলেনই না যে কে এই সার্ভিসটা দিল, তো সেটা আমরা চালু করব। মানে যে এনডির সাথে আপনার হয়তোবা লেনদেনের সম্পর্ক থাকার কথা, সেই এনডি চোখে দেখা যাচ্ছে না। সুতরাং সেই ক্ষেত্রে তো এখানে আর অব্যবস্থাপনার কোনো কারণ নেই। আমি আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই। আপনি শুদ্ধাচার পুরস্কার ও জনপ্রশাসন পদক পেয়েছেন, আপনি আরও বেশি এগিয়ে যান এবং আপনি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আপনি যখন যশোরের ডিসি ছিলেন তখন আমার একবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। ইভেন আপনার এই যে সরকারের নানা ব্যবস্থাপনা, আপনার পারফরমেন্সের জন্য আমি মনে করি যে রাষ্ট্রের কর্মদক্ষম ব্যক্তি হিসেবে আপনি আরও পথ চলা মসৃণ হোক, ভালো হোক। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আপনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, আপনার সেই কাজ চলাকে আমরা অভিনন্দন জানাই এবং আপনাকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যে কথা কেউ বলেনি, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে দেখলাম। সেই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তার কাছ থেকে আমরা শুনলাম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে। তিনি যেটা বলবার চেষ্টা করলেন, আমরা যেটা বুঝবার চেষ্টা করলাম, সেটা হচ্ছে এই যে ভূমি ব্যবস্থাপনা, সেটি এখন কিন্তু জনগণের দ্বার প্রান্তে সেবা দিবার জন্য সরকার এবং ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা বারবার জনগণকে আহ্বান জানাচ্ছেন। আমরা আশা করি এই সুবিধা গ্রহণ করে আমরা সরকারের যে ডিজিটালাইজেশন প্রক্রিয়াটা হচ্ছে, সেই প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় সকলে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে আমরা এগিয়ে যাব। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।